গল্প বলি এসো, শেষ বেলায়। সুচিত্রা ভট্টাচার্য। ৫ নম্বর পর্বের মতো ৬ নম্বর পর্বটিও ভুলবশত ডবল অডিও চলে আসায় আবার সংশোধন করে ৬ নম্বর পর্ব নতুন করে আপলোড করছি। সবাই শুনে নিও প্লিজ। তাহলে শুরু করি। জগন্নাথের দাদা এসেছে দেশ থেকে। বছরের এই সময়টায় হাত খালি হয়ে যায় জগন্নাথের পরিবারের। দাদা, বাবা, কেউ না কেউ আসেই তখন। থোক কিছু টাকা পয়সা নিয়ে যায়। চাষিদের সংসারে জগন্নাথের কড়কড়ে মাইনেটা বেজায় মূল্যবান। সঙ্গে শুভ সংবাদটাও এনেছে বলরাম। পাত্রী নির্বাচনের পালা শেষ। সামনের অঘ্রাণে জগন্নাথের বিয়ের দিন ফেলা হচ্ছে। জগন্নাথ চাইলে তার আগে গিয়ে একবার স্বচক্ষে কোণে দেখে আসতে পারে। মেয়ে নাকি বেশ ফর্সা, ক্লাস 5 অবধি পড়েছে, বয়স 17 ছুঁই ছুঁই। জগন্নাথের সঙ্গে ভালোই মানাবে। শুভময় রসিকতা জুড়লেন। কিরে, মেয়ে দেখতে যাবি নাকি? জগন্নাথ জোরে জোরে ঘাড় নাড়ল দুদিকে। যাবে না এখন। বলরাম বলল, অঘ্রাণে কিন্তু 1 মাস মতো ছুটি দিতে হবে বাবু। সে তো বটেই। শুভময় বললেন বটে, তবে একটু চিন্তাতেও পড়ে গেলেন। এখন ছেলে মেয়ের মুখ না দেখলে তবু তার চলে, কিন্তু জগন্নাথ বিহনে 7 দিনেই তো তিনি চোখে সর্ষে ফুল দেখবেন। আগের বাড়ি যখন যা হাড়ির হাল হয়েছিল, একটা মেয়েলোক রান্না করে দিয়ে যেত বটে, তবে তা মুখে তোলা যায় না। ঠিকে কাজের একটা মেয়েও ছিল, কিন্তু যে মানুষ মুখের কথা খসানোর আগে হাতের গোড়ায় জিনিস পেতে অভ্যস্ত, তার কি ও সব ঠেকনা লোকে কাজ চলে? আবার তার সুখ দেখতে গিয়ে জগন্নাথ আইবুড়ো হয়ে বসে থাকবে, এটাও তো চরম স্বার্থপর চাওয়া। বলরামকে জিজ্ঞেস করলেন, তা জগা এখানেই বউ নিয়ে আসবে তো? নতুন নতুন হয়তো আসতে পারবে না, 4-6 মাস পর। তা কেন, একেবারে নিয়েই চলে আসুক। এখানে থাকার তো কোনো অসুবিধে নেই। একতলায় থাকবে, দুজনে মিলেমিশে ঘরদোর সামলাবে। বউ যদি এদিক দেখে, মালিটার ওপরও আমায় আর নির্ভর করে থাকতে হবে না। জগায় বাগানের কাজে মন দিতে পারবে। দেখা যাক কি হয়। না না, পাঠিয়ে দিও। জগারও তাহলে সারাক্ষণ মন আনচান করবে না। বলরাম আর কিছু বলল না, ঘাড় নিচু করে হাত কচলাচ্ছে। বিকেলের চায় শেষ চুমুকটা দিয়ে শুভময় উঠে পড়লেন। ঘরে গিয়ে পাঞ্জাবিটা গলিয়ে স্থির দাঁড়িয়ে রইলেন মিনিট খানেক। জগন্নাথ বউ নিয়ে এলে ভালোই হয়। আবার একটা নারীর হাতের ছোঁয়া পাবে সংসারটা। বাচ্চা কাচ্চা হবে জগন্নাথের। বাড়িটা দিব্যি ভরবে আবার। অন্তত এই ভূতের পুরি ভাবটা থাকবে না। জগন্নাথকে মাথায় ঢুকিয়ে দিতে হবে, বিয়ে করে অবশ্যই যেন বউ নিয়ে চলে আসে। আলমারি খুলে পাশটা নিলেন শুভময়। জানলার ধারে এসে ঝলক দেখে নিলেন আকাশটাকে। নাহ, টুকরো টাকরা মেঘ আছে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। ছাতা আজ না নিলেও চলবে। মালবিকাদের বাড়ি যাওয়ার পথে স্টেশনারি দোকানটা ঘুরে যাবেন একবার। ওখানে একটা রোবট দেখেছিলেন, ব্যাটারি লাগিয়ে দিলে খুদে যন্ত্রমানব দুলে দুলে হেঁটে বেড়ায় ঘরময়। ওটা পেলে তন্ময় দারুণ খুশি হবে। সঙ্গে একখানা মিল্ক চকলেট নিয়ে নেবেন, বড় দেখে। নালে ঝোলে একাকার করে ঠিকই, তবে চকোলেট খেতে ছেলেটা বড্ড ভালোবাসে। শুভময়ের কপাল খারাপ। আজকালকার দিনে রোবটের বিশাল চাহিদা। দোকানে স্টক নেই। অগত্যা একটা উড়োজাহাজ নিলেন। দেখতে অবশ্য বেশ, চিকচিক আলো জ্বলে, গর্জনও করে ডানা ছড়িয়ে। শুধু উড়তে পারে না, এই যা। কাল সকাল থেকে তন্ময়ের আর জ্বরটা নেই। বিকেলে তো কাল বেশ চাঙ্গা ছিল। আজ নিশ্চয়ই খেলনাটা নিয়ে হুটোপুটি করবে ছেলেটা। মালবিকাদের বাড়ি পৌঁছে মনের ফুরফুরে ভাবটা মিলিয়ে গেল। আবার জ্বর এসেছে তন্ময়ের। বিছানায় নেতিয়ে পড়ে আছে বেচারা। খেলনাটা দেখে একটু যেন হাসি ফুটল রুগ্ন মুখে। পরক্ষণে চোখ বুজেছে। উদ্বিগ্ন স্বরে শুভময় বললেন, ডাক্তারকে জানিয়েছ? সকালে চেম্বারে গেছিলাম। মালবিকা শুকনো মুখে বলল। অ্যান্টিবায়োটিক বদলে দিল। কয়েকটা টেস্ট করাতেও বলেছে।
ডায়াগনস্টিক সেন্টারেও গেছিলাম। কাল রোববার, কাল ওদের লোক কালেকশনে আসতে পারবে না। সেই পরশু সকালে ব্লাড নিয়ে যাবে। চেস্ট এক্সরেটাও সোমবার নিয়ে গিয়ে করিয়ে আনবো। শুভময় বললেন, এ তো ভারী চিন্তার ব্যাপার হলো। নিঃশ্বাসের কষ্টটা আছে? ব্রিদিংটা তো নর্মালি লাগছে। আর একটু বড় ডাক্তার দরকার। কল দিলে হয় না? আমার মেয়ের অনেক চেনা জানা ডাক্তার আছে। বলো তো, ওর থ্রু দিয়ে ইমিডিয়েটলি অ্যাপয়েন্টমেন্টও করে দিতে পারি। সে তো ডক্টর সেনগুপ্তও আছেন, নিউরোলজিস্ট, বাবুকে যিনি দেখেন। ভাবছি পরশু ওকে একবার মিট করব। দুপুরে ফিজিওথেরাপি করতে যে ভদ্রলোক আসেন তিনি বলছিলেন একজন ভালো চেস্ট স্পেশালিস্টও দেখিয়ে নেওয়া উচিত। জ্বরটা যেভাবে রিল্যাপস করলো। সুমতি অন্তর থেকে ডাকছে, দিদি একবার শুনে যাবে? দেখো না পায়েসের মিষ্টিটা ঠিক হলো কিনা। মালবিকা উঠে গেল ভেতরে। শুভময় অস্বস্তি বোধ করছিলেন। যার আজ জন্মদিন সে কাহিল হয়ে পড়ে আছে, আর তিনি কিনা বসে নেমন্তন্ন খাবেন। এসব আয়োজনের কোনো অর্থ হয়? পায়েস টায়েস। বেতের মোড়া টেনে খাটের ধারে এসে বসলেন শুভময়। হাত বাড়িয়ে ছুলেন তন্ময়কে। গা খুব তপ্ত নয়, তবে 100-101 তো আছেই। বন্ধুর স্পর্শ পেয়ে তন্ময় চোখ খুলেছে। ঘর ঘর একটা শব্দ হলো গলা দিয়ে। ফের চোখ বুজেছে। তখনই কলিং বেলটা বেজে উঠল। মালবিকা বা সুমতি আসার আগে শুভময়ই গেছেন বারান্দায়। গ্রিলের ওপারে বছর 40-42-এর এক ভদ্রলোক, পরনে নেভি ব্লু ট্রাউজার, আকাশ নীল বুশশার্ট, চোখে রিমলেস চশমা, শৌখিন চেহারা। শুভময়কে দেখে একটু যেন থমকেছে লোকটা। আমতা আমতা করে জিজ্ঞেস করল, মালবিকা মিত্র? এই বাড়ি মালবিকা আছে? মালবিকার দাদা নাকি? আগে কি আসেনি এ বাড়িতে? শুভময় তাড়াতাড়ি বললেন, আছে, আসুন আসুন। গ্রিল পেরিয়ে সবে ঢুকেছে লোকটা। হঠাৎই পিছনে মালবিকার তীক্ষ্ণ স্বর, দাঁড়াও, তোমাকে না আমি আসতে বারণ করেছিলাম? লোকটা গুটিয়ে গেছে। কাচুমাচু মুখে বলল, আজ বাবুর জন্মদিন। তোমাকে তো আমি সেদিন ফোনে বললাম। আমি তো সেদিনই বারণ করে দিয়েছি। এ তোমার অন্যায় জেদ মিলু। আমার ছেলেকে আমি দেখতে আসবো না? বাবুর বাবা মরে গেছে। মিলু, জন্ম দিলেই বাবা হওয়া যায় না। বাবাকে বাবার মতো হতে হয়, বাবা হয়ে উঠতে হয়। জানি, সেই জন্যই তো আমি। থাক, তুমি এসো। ভবিষ্যতে আর যোগাযোগ করার চেষ্টা করো না। মিলু, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি যদি কোর্টে যাই? যেখানে খুশি যাও, যা খুশি করো। দয়া করে তোমার এই মুখোশ পরা মুখটা আর দেখাতে এসো না। লোকটা একবার শুভময়ের দিকে তাকাচ্ছে, একবার মালবিকার দিকে। তারপর মাথা নিচু করে শ্লথ পায়ে বেরিয়ে গেল। উত্তেজনায় লাল হয়ে গেছে মালবিকার মুখ। দাঁতে দাঁত ঘষছে, শ্বাস ফেলছে লম্বা লম্বা। শুভময় হতচকিত। আচমকা এমন একটা নাটকীয় পরিস্থিতির মাঝখানে পড়ে যাবেন কল্পনাতেও ছিল না। এই মুহূর্তে তার কি করা উচিত? চুপচাপ ঘরে গিয়ে বসবেন, নাকি একটু ঘুরে ফিরে আসবেন, মেয়েটাকে সময় দেবেন শান্ত হওয়ার? শুভময়কে ন যজৌ ন তস্থৌ দশা থেকে মালবিকাই মুক্তি দিল। এতক্ষণে তার হুঁশ ফিরেছে। ভারী গলায় বলল, এখানেই দাঁড়িয়ে রইলেন কেন? ঘরে আসুন। অনুরোধ প্রায় নির্দেশের মতো শোনালো। নিঃশব্দে ঘরে ফিরলেন শুভময়। মালবিকা অবশ্য দাঁড়ালো না, ফের অন্দরে ঢুকে গেছে। 2-3 মিনিট ফিরেছে আবার। খাটে বসে ছেলের কপালে হাত রেখে জ্বর দেখল। প্রায় স্বাভাবিক স্বরে বলল, এখন তো মনে হচ্ছে টেম্পারেচার নেই। শুভময় সাড়া করলেন না। অন্যমনস্ক মুখে তাকিয়ে আছেন ঘুমন্ত তন্ময়ের দিকে। খাটের কোনায় হাঁটু মুড়ে বসল মালবিকা। থুতনি রেখেছে হাঁটুতে। ভাবছে কি যেন। একটা গাঢ় নৈশব্দ ছেয়ে গেছে ঘরে। বাইরে বিকেল মোড়ে আসছে।
কমছে ঘরের আলো। তন্ময়ের পায়ের দিকে জানালার একটা পার্ট খোলা। গ্রিল টপকে চুইয়ে চুইয়ে ঢুকছে অন্ধকার। আশপাশের কোনো বাড়িতে উচ্চগ্রামের টিভি চলছে। একটা পুরোনো দিনের হিন্দি গানের সুর ভাসছে হাওয়ায়। বাইরের রাস্তা দিয়ে তীব্র গতিতে একখানা মোটর বাইক চলে গেল। অনেকক্ষণ পর্যন্ত তার যান্ত্রিক গর্জন লেগে রইল কানে। সময় কাটছে, সময় থেমে আছে। হঠাৎই মালবিকার স্বর ফুটল, আমার চেহারাটা দেখলেন তো? শুভময় চমকে বললেন, অ্যাঁ? দেখলেন তো আমি কি রকম বদমেজাজি, দজ্জাল? শুভময় চুপ। মালবিকা আবার একটুক্ষণ থেমে থেকে নিজের মনে বিড়বিড় করে উঠল, আমার এই চেহারাটাই লোকে দেখে, কষ্টটা কেউ বোঝে না, কত অপমান যে আমায় সইতে হয়। এবার শুভময় নীরব। নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কে এসেছিল? শুভময় অল্প মাথা দোলালেন, হুম। সুব্রত কেন এসেছিল জানেন? মালবিকা মুখ তুলে সোজাসুজি তাকিয়েছে। ঢং করতে, আহ্লাদ দেখাতে, আমার ওপর করুণা শো করতে। এত বড় স্পর্ধা আমায় এতদিন পর বলে কিনা, ছেলের বার্ডেন তুমি একা কেন বইবে, আমিও কিছু শেয়ার করি। ভাবুন কথাটা, বাবু নাকি আমার বার্ডেন। নিজের দায়িত্ব ঝেড়ে ফেলে দেওয়ার সময় মনে ছিল না, এখন কয়েকটা টাকা দিয়ে নিজের বিবেক সাফ করতে চায়। ভাবতে ঘেন্না হয়, এই সুব্রতকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। শুভময় অস্ফুটে জিজ্ঞেস করলেন, তোমাদের কতদিন হলো ছাড়াছাড়ি হয়েছে? আইনের হিসেবে বছর দুয়েক, মনের দিক দিয়ে আরো আরো অনেক আগে, বলতে পারেন বাবু হওয়ার পর থেকেই। মালবিকা বড় একটা শ্বাস ফেলল। আপনাকে বলতে সংকোচ নেই, ওই সুব্রতকে ছাড়া একসময় আমি জীবনটাকে ভাবতেই পারতাম না। অথচ এই সুব্রতই বাবু হওয়ার পর কেমন বদলে গেল। প্রথম প্রথম ছেলে নিয়ে ছোটাছুটি, ডাক্তার বদ্যি করেনি তা নয়, কিন্তু বছর দুয়েকের মধ্যে দম শেষ। বাবুকে আর সহ্য করতে পারত না। এমনকি আমি যে অফিসের টাইমটুকু ছাড়া সারাক্ষণ বাবুকে নিয়ে পড়ে আছি, এও তার পছন্দ নয়। এমনিই তো সারাক্ষণ আমার দিকে আঙুল তুলেছে, যেন ওই অসুস্থ বাচ্চা জন্মানোর জন্য আমিই দায়ী। তার উপর সারাক্ষণ রাগে গনগন করছে, যেন আমি ইচ্ছে করে ওকে সঙ্গ থেকে বঞ্চিত করছি। অবশ্য ওকে তাতানোর পেছনে ওর মা বোনেরও ইন্ধন ছিল। তারা তো বলতো, ক্রিপলড বাচ্চা নিয়ে পড়ে থেকে থেকে আমিও নাকি অ্যাবনর্মাল হয়ে গেছি। তখন কি যে অশান্তি গেছে, রোজ খিটিমিটি ঝগড়া। আমারও মাথা গরম হয়ে যেত। দুটো কথা বললে আমিও চারটে কথা শুনিয়ে দিতাম। তারপর তো সম্পর্কটাই কিরকম ছাড়া ছাড়া হয়ে গেল। বাড়িতে থাকতে চায় না, রাত করে ফেরে, 2 দিন 3 দিনের জন্য বাইরে চলে যায়। বাবুর দিকে তো ফিরেও তাকাতো না। আমার সঙ্গেও জরুরি প্রয়োজন ছাড়া কথা নেই। কিভাবে যে দাঁতে দাঁত চেপে ওই সংসারে অতগুলো বছর পড়েছিলাম আমি। বহু সময়ে মনে হয়েছে অপমান হজম না করে বেরিয়ে যায়। তারপর ভাবতাম, এই ছেলে নিয়ে একা একা কোথায় যাব, কিভাবে থাকবো। ভাবতাম, মাথার ওপর তাও তো শ্বশুর শাশুড়ি আছেন, যতই হোক বাবু তাদের নাতি, ওদের ভরসায় ছেলে রেখে অফিসটুকু তো করা যায়। অবশ্য তখনও আমি বাবুর জন্য কাজের মেয়ে রেখে দিয়েছিলাম। আবার একটা শ্বাস ফেলল মালবিকা। তা শেষ পর্যন্ত ও বাড়ি ছাড়তেই হলো, গলা ধাক্কা খেয়ে। অনেক দিন ধরেই কানাঘুষো শুনছিলাম, সুব্রত নাকি ওর অফিসের একটি মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে। কয়েকবার জিজ্ঞেসও করেছি, সরাসরি উত্তর দেয়নি, এড়িয়ে গেছে। শেষে একদিন বলেই ফেলল, তুমি কাটো। এভাবে একটা অস্বাভাবিক সম্পর্ক টেনে বেড়ানোর কোনো মানে হয় না। আমি ডিভোর্স চাই। বাবুর কি হবে তাই নিয়ে কোনো প্রসঙ্গ তুললই না, যেন তার কাছে বাবুর কোনো অস্তিত্বই নেই। তারপর তো আমি বাপের বাড়ি চলে এলাম। ডিভোর্স হলো,
ডিভোর্সের 6 মাস পরেই অফিসের সেই মেয়েটিকে বিয়ে করলো সুব্রত। এখন এতদিন পর দরদ দেখিয়ে ছেলের জন্য যদি সে টাকা গুঁজতে আসে, কেমন লাগে বলুন? আমিই বা কেন নেব ওই টাকা? শুভময় ঘাড় নাড়লেন। বটেই তো, নেওয়ার কোনো অর্থই হয় না। এই ন্যাকামোটা সুব্রত মাঝে মাঝেই করে, জানেন? মালবিকার স্তিমিত স্বর চড়ল সামান্য। সেকেন্ড বিয়েটা করার 6-7 মাস পর একদিন আমার অফিসে এসে হাজির। আমাদের জন্য হঠাৎ নাকি তার প্রাণ কেঁদে উঠেছে। বাবুর খরচ খরচা বাবদ সে আমাকে মাসে মাসে কিছু সাহায্য করতে চায়। আমি স্ট্রেট হাঁকিয়ে দিয়েছিলাম। এরপর সে ধরল আমার দাদাকে, বোঝালো সে নাকি ভুল করেছে, অনুতাপে জ্বলছে। ছেলের জন্য সামান্য কিছু করে সে প্রায়শ্চিত্ত করতে চায়। শুনলে অবাক হবেন, সুব্রতর মায়া কান্নায় আমার দাদা, বৌদি, এমনকি মাও গলে জল। আহারে, বাপের প্রাণটা পুড়ছে, মাসোহারা দিলে নিবি না কেন? কি খারাপ যে লেগেছিল! আমার মা পর্যন্ত তখন বলেছে, সুব্রতর দোষ যদি 12 আনা থাকে, তোরও 4 আনা ছিল মিলু। তুই তো 24 ঘন্টা ছেলে ছেলে অসুখ অসুখ করে সুব্রতকে অবহেলা করেছিস। নইলে ওর মন বারমুখ হয়? পুরুষ মানুষের খিদে টিদের কথা তো তোর মাথায় রাখা উচিত ছিল। তুই যদি সব দিক একটু মানিয়ে গুনিয়ে থাকতিস। বুঝুন অবস্থাটা। বাপ হয়ে সে যে ছেলেটাকে অত হ্যাকথু করেছিল, সেটা কোনো অপরাধ নয়। অপরাধটা মায়ের। সে কেন স্বামী ভুলে ছেলে ছেলে করেছে। আমি যে কেন ওই ভিক্ষের টাকা ছোব না, আমার মা, দাদা বুঝলই না। উল্টে শুনতে হলো আমি গোঁয়ার, আমি ইমপ্র্যাকটিক্যাল। মান দেখিয়ে সাদা টাকা পায়ে ঠেলে আমি বোকামি করছি। আমার অপমানের গুরুত্বটাই এরা বোঝে না। কেন এদের সঙ্গে আমি থাকবো বলুন? তুমি এই জন্য বাপের বাড়ি ছেড়ে চলে এসেছো? শুভময় ইতস্তত করে বলেই ফেললেন। কিন্তু তোমার মা যে বলছিলেন। মা বলেছে? কি বলেছে? তোমার দাদার ছেলেরা নাকি তন্ময়কে খুব টিজফিজ করতো? হ্যাঁ, সেটাও একটা কারণ। নর্মাল ছেলেমেয়ের সঙ্গে আমার অ্যাবনর্মাল ছেলের থাকা সত্যিই খুব মুশকিল। মালবিকার ঠোঁটে একটা ম্রিয়মাণ হাসি ফুটল। বুলটু ছুলটুর কি দোষ? ওরা ছেলে মানুষ, ওসব কি আর বুঝে করে? কিন্তু বড়রা, মা, দাদা নয়, বৌদি। বিশ্বাস করুন, নিজের চোখে আমি সে দৃশ্য দেখেছি। আমার বাবুর তেরা বেঁকা হাঁটা, জড়িয়ে জড়িয়ে কথা বলার চেষ্টা ক্যারিকেচার করে দেখাচ্ছে বুলটু, আর আমার বৌদি হাসিতে লুটিয়ে পড়ছে। মাকে বললাম। মা বলল, চোখ বুজে থাক, মেনে নে। বলুন, এ কি সম্ভব? কোনো মা পারে? তার চেয়ে আমার জড়বুদ্ধি ছেলে নিয়ে আলাদা থাকাই কি ভালো নয়? একবার মনে মনে ভেবেছিলাম, ওটা তো আমার বাবার বাড়ি, ওখানে আমারও রাইট আছে, পার্টিশন করে নিয়ে ভিন্ন হয়ে থাকি। তারপর মনে হলো, থাক, এতে অশান্তিই বাড়বে। শুভময় বললেন, তবে তোমার মার কথা শুনে মনে হলো তিনি কিন্তু তোমায় নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন। সে কি আমি বুঝি না? আমিও তো মা। তবে মাকে আমি বলে দিয়েছি, এসো যখন খুশি, টেলিফোন করে খোঁজ খবর নাও, কিন্তু একটু দূরে দূরে থাকো। তফাতে আছি বলে দাদা বৌদির সঙ্গে সম্পর্কটাও আর নতুন করে তেতো হয়নি। বলুন, এটাই ঠিক ডিসিশন হয়েছে না? মালবিকা কোন কাজটা ঠিক করেছে, কোনটাই বা বেঠিক, শুভময় বিচার করবার কে? তবে একটা কথা টের পাচ্ছেন, মেয়েটাকে যত একা ভেবেছিলেন, মেয়েটা তার চেয়েও বেশি একা। হয়তোবা শুভময়ের চেয়েও বেশি। শুভময়ের তাও পরমাকে ঘিরে কিছু মধুর স্মৃতি আছে। ওই স্মৃতিই তো শুভময়ের সঙ্গী এখন। মালবিকার তাও নেই। আহারে! কথার ঘোর থেকে নিজেকে টেনে তুলেছে মালবিকা। উঠে আলো জ্বেলে দিল ঘরের। ঘড়ি দেখল, তন্ময়কে একটা ওষুধ খাওয়ানোর সময় হয়েছে। চেঁচিয়ে সুমতিকে বলল জল দিয়ে যেতে। গ্লাস হাতে ছেলের মাথার কাছে গিয়ে দাঁড়িয়েছে। ডাকলো, বাবু, বাবু সোনা। তন্ময়
ঘোলাটে চোখ খুলে তাকিয়েছে। ওষুধটা খেয়ে নাও তো সোনা, হাঁ করো। ক্যাপসুল গিলতে কষ্ট হয় তন্ময়ের। পিঠে হাত দিয়ে তাকে খানিকটা ওঠালো মালবিকা। ওষুধটা খাওয়ালো সাবধানে, আঁচল দিয়ে মুছিয়ে দিল ছেলের মুখ, ফের শুইয়ে দিয়ে বলল, ঘুমোও আবার, চোখ বোঝো। তন্ময় সত্যিই ভারী দুর্বল হয়েছে, চোখ খুলে রাখার ক্ষমতাই নেই। সুমতির হাতে গ্লাস ফেরত দিয়ে মালবিকা বলল, তোর রান্না বান্না কতদূর? মুরগির মাংস হয়ে গেছে, ফিশ ফ্রাই গড়ে রেখেছি, খাওয়ার আগে ফ্রাইড রাইসটা করব। শুভময় হাঁ হাঁ করে উঠলেন, এ কি, এত সব করেছো কেন? ছেলেটার শরীর খারাপ, ছেলেটার জন্মদিনে অনেক দিন পর কাউকে খাইয়ে আমি সুখ পাচ্ছি। মালবিকার মুখে ভাঙা হাসি, আজ অন্তত আমায় এই সুখটুকু পেতে দিন। ডিয়ার বাবা, আশা করি ভালো আছো। তোমার পাঠানো ব্যাংক ড্রাফট আজই পেলাম। থ্যাংক ইউ। টাকাটা কিন্তু আমি লোন হিসেবেই নিচ্ছি। নেক্সট উইকে ফ্ল্যাটের বুকিংটা সেরে ফেলবো। বৈদ্যুতিন পত্রটি পড়ছিলেন শুভময়, রোমান হরফে লেখা বাংলা চিঠি। অবশ্য বাংলার চেয়ে ইংরেজি শব্দই বেশি। অন্যদিন বাবুল 2 লাইনে সারে, আজ চিঠি বেশ বড়ই লিখেছে। টাকার মহিমা। ছেলের সম্পর্কে এ ধরনের কথা ভাবতেও খারাপ লাগে। শুভময় কম্পিউটারের পর্দায় চোখ রাখলেন আবার। এবছর পুজোয় আমরা ক্যালকাটায় যাব, ডিসাইড করেছি। 2 উইকস থাকবো। তুমি তো আমাদের সঙ্গে চলে আসতে পারো ও সময়ে। অক্টোবর নভেম্বর টাইমটাও ভালো, পুনেতে তখন ঠান্ডাটাও তোমার পক্ষে বেয়ারেবল। 1-2 মাস তুমি ভালোই এনজয় করবে। এখানে এখন হেভি বৃষ্টি হচ্ছে। কলকাতায় এখন বর্ষার কি হাল, মাঝে মাঝে নাকি ডুবে গেছিল। ভালো থেকো। চিঠিটা পড়তে পড়তে শুভময় হেসে ফেললেন। ফোন করেও তো কথা বলতে পারে বাবুল, করে না। বেশিরভাগ সময়ই ইমেল পাঠায়, খরচ কম পড়ে বলে। ছেলের গলা শুনতে বাবার যে বেশি ভালো লাগে, এ কথাও কি ভাবে না একবার? শুভময়ও হয়েছেন তেমনি। কেন যে বিচ্ছিরি বিচ্ছিরি সত্যিগুলোকে নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। বাবুল বোধহয় শেষ ফোন করেছিল গত মাসের শেষে। আরও কয়েকটা চিঠি আছে মেল বক্সে। এই ফিনান্স সার্ভিস, ওই ট্রাভেল এজেন্সি, ওই সব চিঠি শুভময় খোলেন না বড় একটা। আজ দেখছিলেন আলগাভাবে। জগন্নাথ ঘরে ঢুকেছে, অভিভাবকের সুরে বলল, এখন আবার কম্পিউটার খুলে বসলেন? শুয়ে পড়ুন, আমি কিন্তু আপনার মশারি টাঙিয়ে দিয়েছি। এত তাড়াতাড়ি? কোথায় তাড়াতাড়ি, 10:15 বাজে, আপনি তো ফিরলেনই 9টার পর। কি করব, খেয়ে প্রায় নড়তেই পারছিলাম না। শুভময় ইন্টারনেট অফ করলেন, কম্পিউটারকে ঘুম পাড়াতে পাড়াতে বললেন, এখনো পেট আয়ঢাই করছে। অম্বলের ওষুধ দেব? দে একটা চিবোই। জগন্নাথ ট্যাবলেট এনে দিল। মুখে পুড়ে শুভময় উঠলেন চেয়ার ছেড়ে। আর মোড়া ভাঙতে ভাঙতে বললেন, তোর দাদা তো একটা মুশকিল আসান করে দিয়েছে রে। জগন্নাথ বুঝল না, চোখ পিটপিট করছে। দাদারা পুজোয় আসছে, ফেরার সময়ে আমায় সঙ্গে নিয়ে যেতে চায়। ওখানে 2 মাস বডি ফেলে দিতে পারলে তুই নিশ্চিন্তে বিয়ের পিঁড়িতে গিয়ে বসতে পারবি। আপনি যাবেন? দেখি, ভাবি। জগন্নাথ ফিক করে হাসল। আপনি অন্য কোথাও গিয়ে 2 মাস থাকতেই পারবেন না। না পারার কি আছে? আপনাকে কি চিনি না? কোথাও গিয়ে থাকেন আপনি? খুব চিনেছিস তো আমাকে। শুভময় হেসে ফেললেন। জলের জগটা খাটের পাশে সাইড টেবিলে রেখে দিস, যা। আর হ্যাঁ, বলরাম কি চলে গেছে? দাদা কাল যাবে। ও, ওকে কিন্তু তুই জোর দিয়ে বলবি, বিয়ের পর তোরা জোরে ফিরবি। জগন্নাথ মাথা নেড়ে চলে গেল। ক্ষণপূর্বের হাসিটুকু লেগে রয়েছে শুভময়ের ঠোঁটে। সত্যি, কেন যে এ বাড়ি ছেড়ে এক পাও নড়তে ইচ্ছে করে না, বিশেষত পরমা চলে যাওয়ার পর। পরমা কি ভূত হয়ে বিচরণ করছে এ বাড়িতে? অদৃশ্য সুতোয় বেঁধে রাখছে শুভময়কে? শোয়ার আগে শুভময় অভ্যেস মতো বাথরুমে গেলেন একবার। প্রস্টেটের সমস্যা হচ্ছে ইদানিং, রাত্রে আরও 2-1 বার উঠতে হয়।
বাথরুম থেকে শুনতে পেলেন টেলিফোন বাজছে। যথাশীঘ্র সম্ভব বেরিয়ে এসে দেখলেন জগন্নাথ তুলেছে ফোন। রিসিভার বাড়িয়ে দিয়ে বলল, জামাইবাবু। শুভময় গলা ঝাড়লেন। কি ব্যাপার অনুপম, এত রাতে? ও প্রান্তে অনুপমের বিনয়ী কণ্ঠস্বর। শুয়ে পড়েছিলেন? তোড়জোড় করছিলাম। সরি টু ডিস্টার্ব ইউ। আসলে একটা দরকারে, তেমন আর্জেন্ট কিছু নয় অবশ্য। অত সংকুচিত হওয়ার প্রয়োজন নেই। রাত এখনো এমন কিছু হয়নি, বলে ফেলতে পারো। আপনি তো স্টেটমেন্ট রাখেন, তাই না? হ্যাঁ, কেন? গত সোমবার স্টেটমেন্টে একটা সাপ্লিমেন্টারি বেরিয়েছিল সফটওয়্যার ইন্ডাস্ট্রির ওপরে। কাগজটা যদি একটু আলাদা করে রাখেন। নো প্রবলেম। জগন্নাথ গুছিয়েই রাখে। তোমাদের খবর কি? চলছে। মার একটু কাশি মতন হয়েছে, পুচকুনও নাক টানছে। আর তোমার বাবা? চোখ অপারেশনের কথা চলছিল না? ঝিমলি তো বলছে অগাস্টেই করিয়ে নেবে। আমার একটু বাইরে যাওয়ার কথা চলছে, তার আগেই। তুমি আবার বাইরে? কই, ঝিমলি তো বলেনি। মিস করে গেছে বোধহয়। যাচ্ছ কোথায়? টোকিও। মাস আজটেকের প্রজেক্ট। হয়তো আরো ২-৪ মাস এক্সটেন্ডও হতে পারে। তার মানে প্রায় বছর খানেকের ধাক্কা। কি আর করা যাবে, পাপি পেট কা সওয়াল। আপনার শরীর ভালো তো? ফাইন। ঝিমলি কি করছে? পুচকুন? পুচকুন ঘুমিয়েছে। ওকে তো কাঁটায় কাঁটায় ৯টায় বিছানায় পাঠিয়ে দেয় ঝিমলি। নিজে বোধহয় কি সব ড্রয়িং ট্রয়িং করছে কম্পিউটারে। বলছিল শুতে রাত হবে। দেব ফোন? থাক, কাজের মেয়ে কাজ করুক। তোমার কাগজ আমি ঝিমলি এলে পাঠিয়ে দেব। টেলিফোন ছেড়ে শোয়ার ঘরে এগোলেন শুভময়। আজ একটু ঠান্ডা ঠান্ডা আছে। ফ্যানটা কমিয়ে দিলেন ২ পয়েন্ট। বিছানায় ঢুকতে ঢুকতে শুভময় মেয়ে জামাইয়ের কথাই ভাবছিলেন। কি বিচিত্র দাম্পত্য জীবন। জার্মানিতে ৭ মাস কাটিয়ে এই তো ফেব্রুয়ারিতে ফিরল অনুপম। আবার ছুটছে জাপান। ঝিমলিও নিজের কাজে দৌড়চ্ছে সারাদিন। এত দৌড়ঝাঁপ কিসের জন্য? যদি না একটু থিতু হয়ে পারিবারিক সুখ উপলব্ধি করা যায়। রোজগারের জন্য বেঁচে থাকা, না বেঁচে থাকার জন্য রোজগার? এই যে ওরা দুজনে দুজনকে নিজেদের সময় মতো প্রায় পায়ই না, এর জন্য কি কোনো অভাববোধ আছে কারুর ভেতরে? মনে তো হয় না। মশারির ভেতর থেকে শুভময় দেওয়ালের দিকে তাকালেন। একটা বড়সড় ছবি ঝুলছে পরমার। যুবতী পরমাও নয়, বৃদ্ধা পরমাও নয়, বছর ৪০-এর মধ্যবয়সী হাস্যমুখ পরমা। বাবুলের ১২ বছরের জন্মদিনে তোলা ফটো। ভরাট মুখে পরমা নিষ্পলক তাকিয়ে আছেন শুভময়ের দিকে। ডাগর ডাগর চোখ, সামান্য কোঁকড়ানো চুল, পান পাতা মুখ, পাতলা ঠোঁট, ছোট্ট কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর। জালের ওপারে আবছা হয়ে আসা ওই ছবি এখনো বুকে ঢেউ জাগায়। পরমার মুখে ভারী সুন্দর একটা সুখ লেপে আছে। ঝিমলির সঙ্গে পরমার মুখের আদলে কত মিল, অথচ দুজনে একেবারেই আলাদা। তফাৎটা কি সময়ের? শোয়ার আগে পরমার ছবির দিকে তাকালে পরমা বড় বেশি ঘুরে ফিরে আসে স্বপ্নে। শুভময়ের রাতটাকে আরো নিঃসঙ্গ করে দেয়। বেড সুইচ টিপে শুভময় বাতি নিভিয়ে দিলেন। চোখ বুজেছেন। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। গাঢ় অন্ধকারে বাড়ি পতনের শব্দ শোনা যায়। একঘেয়ে, একটানা। পাশ ফিরতেই বিকেলের দৃশ্যটা চোখে ভেসে উঠল। মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে সুব্রত। ছেলেটা কি সত্যিই শয়তান? কোর্টের ভয় দেখায়, আবার টাকা দিতেও আসে। এ কেমন ধারার মানুষ কে জানে। মালবিকা তন্ময়কে ছেড়ে অন্য জীবন শুরু করার পর আবার সেই তারাই মূল্যবান হয়ে উঠেছে সুব্রতর কাছে। দূরের ঘাস তো সব সময়েই ঘন দেখায়, নয় কি? মালবিকা যে সুব্রতর টাকা ছুঁতে ঘৃণাবোধ করবে, এ তো স্বাভাবিক ব্যাপার। তবে সুব্রতও যে একটা অনুতাপে পুড়ছে, এও কিন্তু তার মুখ চোখ দেখে স্পষ্ট বোঝা যায়। বেশ হয়েছে। মালবিকার মতো মেয়েকে কষ্ট দেওয়ার জন্য এ শাস্তিটা ওর প্রাপ্য।
ভাবতে ভাবতে ঘুম নেমেছে শুভময়ের চোখে। আজকাল শুভময়ের নিদ্রা তেমন গাঢ় হয় না। পাতলা ঘুমে এক আজব স্বপ্ন দেখছিলেন শুভময়। তাকে ডাইনিং টেবিলে খেতে দিয়েছেন পরমা। কত কি রান্না করেছেন, সার বাটি সাজানো। হাতায় করে পরমা ফ্রাইড রাইস দিচ্ছেন প্লেটে। শুভময় তার হাত চেপে ধরলেন। আর দিও না। এ কি? পরমার মুখ মালবিকায় বদলে গেল কেন? দেয়ালে বাঁধানো পরমার ছবির মতো মুখ টিপে হাসছে মালবিকা। চোখটাও যেন কেমন কেমন, দৃষ্টিতে কৌতুক না আমন্ত্রণ। কেন মালবিকা হাত ছাড়িয়ে নিচ্ছে না? আচমকা এক জোরালো চিৎকারে শুভময়ের ঘুম ভেঙে গেল। ধর্মরিয়ে উঠে বসে আলো জ্বেলেছেন। দরজায় জগন্নাথ। কিরে, ডাকাত পড়েছে নাকি? সুমতি এসেছে। ও বাড়ির দিদি আপনাকে এক্ষুনি ডাকছে। ছেলেটার অবস্থা নাকি ভালো না। পলকের জন্য শুভময়ের হৃৎপিণ্ড নিশ্চল যেন, স্নায়ু শিথিল সহসা। কাঁপছেন নিজের অজান্তেই। আজ এখানে শেষ করছি সুচিত্রা ভট্টাচার্যের শেষ বেলায় গল্পের ষষ্ঠ পর্ব। এরপর শেষ পর্ব নিয়ে হাজির হব। তোমরা অবশ্যই পাশে থাকো। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই পাশে থাকো। আর যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে কমেন্টে জানাও অথবা একটি লাইক দিয়ে দাও। আজ তাহলে আসি।